সাধারণত 2-3টা বিষয়ে কথা বলে, আজকে একটা বিষয়ে কথা বলবো। সে একটা বিষয় হলো গুম যে আর ফিরতে দেওয়া যাবে না প্রতিশ্রুতিটা আমরা করেছিলাম, সেটা বাস্তবায়ন কিভাবে হবে। প্রথমত কেন প্রয়োজনীয় বাস্তবায়ন, এবং দ্বিতীয়ত হলে কিভাবে হবে। কেন প্রয়োজন এটার উত্তরে আমি আসি যে যেহেতু আজকে জুলাই নিয়ে আলোচনা হচ্ছে, সো 2018 নিরাপদ সড়ক আন্দোলনের কথা নিয়ে আমি শুরু করব। কেন? কারণ আসলে জুলাই এবং তার পূর্ববর্তী আন্দোলনগুলো লিঙ্কড, এবং লিঙ্কড নট অনলি আন্দোলন হিসেবে লিঙ্কড, গুমের একটা ইতিহাস এই প্রত্যেকটা আন্দোলনের পিছনে আছে। সো আমি যদি নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি, তাহলে আমি একটা কেস হ্যান্ডেল করেছিলাম, যেটা ছাত্রদলের একজন ঢাকা কলেজের নেতা, ওনাকে নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে পরবর্তীতে গুম করা হয়। এবং গুম করার পরে উনি যে আমাকে বর্ণনা দিয়েছিলেন, ওনার দেখা যায় যে ওনাকে দুটো সেপারেট আয়নাঘরে রাখা হয়। এবং এক পর্যায়ে আমি ওনার আয়নাঘরগুলো আইডেন্টিফাই করতে পেরেছিলাম, দুটো আলাদা আলাদা ব্যাটালিয়নে রাখা হয়। এবং আমি বুঝতে পারছিলাম না যে কেন ওনাকে এক আয়নাঘর থেকে অন্য আয়নাঘরে মুভ করা হয়, কোনো কারণ ছিল না। পরবর্তীতে সেটাও আমরা বুঝতে পারি, কারণটা ছিল যে অফিসার অর্থাৎ যে কমান্ডার, কোম্পানি কমান্ডার ওনাকে পিক আপ করেছিলেন, সে ওই প্রথম ব্যাটালিয়ন থেকে দ্বিতীয় ব্যাটালিয়নে শিফট করার সময় স্বাভাবিকভাবে ওনার যে বাক্সপত্র ছিল এগুলো প্যাক করে নিয়ে যান। ইনফ্যাক্ট আমার কাছে একজন উইটনেস আছে যাকে যে দেখেছে তাকে প্যাক করতে, তার সাথে সাথে সে বন্দিগুলোকেও বগল দাবা করে একটা ব্যাটালিয়ন থেকে আরেক ব্যাটালিয়নে নিয়ে যায়। ছেলেটা অত্যন্ত কষ্ট করেছিল। ওনার মার সাথে, ওনার মাকে আমার খুবই ভালো লাগে, ওনার মার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। খুবই অসহায় মহিলা ছিলেন। কিন্তু যেটা আমি আজকাল আমি বন্দীদের রেজিলিয়েন্স নিয়ে কথা বলি, যেটা আমি আজকে ফোকাস করতে চাই, নট ওনার সাথে যা যা অত্যাচার হয়েছে এটা তো বলাই বাহুল্য। যখন আমি ওনাকে পরবর্তীতে ফোন দিয়েছিলাম, ওনার সাথে কথা বলার জন্য ডিরেক্টলি যখন ফোন দিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছে যে আপু আমি অনেক ব্যস্ত আছি, আপনাকে অমুক সময় দিতে পারবো, তখন কথা বলবো। আমি বলেছি যে কী ব্যাপার ভাই, আপনি কিসে ব্যস্ত আছেন? তখন উনি বলেছিলেন যে উনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন, উনি ওনার নেতার আন্ডারে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। কেন জানেন? কারণ একজন গুমের ভিকটিম, তাকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি পরবর্তীতে যখন বেরোতে পেরেছেন, যখন মুক্ত হয়েছেন, তখন উনি আবার গণতান্ত্রিক রাজনীতির ভেতরে প্রবেশ করেছেন। সিমিলারলি জুলাইয়ের সময়ও কিন্তু, অর্থাৎ জুলাইয়ের এই 36 দিনেও কিন্তু গুম হয়েছিল বেশ কিছু ছাত্রদের কথা আমি জানি যারা গুম হয়েছিল। তাদের মধ্যে শিবিরের বেশ কিছু ছেলে ছিল। একজনের ক্ষেত্রে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলার পরে একটা জিনিস কমন আমি দেখেছিলাম, যাদেরকে বের করা হয়েছিল এবং পরবর্তীতে কাশিমপুরে চালান দেওয়া হয় বা বিভিন্ন জেলে চালান দেওয়া হয়, ওনাদের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে যখন ওনারা খবর পেলেন যে হাসিনা পালিয়েছে, তখন জেলে এটার রিয়াকশন কী হয়েছিল। কারণ আমরা তো বাসায় একভাবে রিয়াকশন হচ্ছে, রাস্তায় আরেকভাবে রিয়াকশন হচ্ছে, জেলেরও একটা রিয়াকশন ছিল। সো অনেকগুলো অভিজ্ঞতা আমাকে বলা হচ্ছে। তার মধ্যে একটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে ওনারা সবাই নামাজ পড়েছেন, তারপর একত্র হয়ে দলীয় সঙ্গীত গিয়েছিলেন আর কি, সবাই মিলে গান গিয়েছিলেন। এই কারণে এই যে প্রতিবার আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে, তার পরবর্তীতে প্রত্যেকবার গুম হয়েছে এবং আন্দোলন চলাকালীন গুম হয়েছে, এবং পার্টি ভেদাভেদ কোনো করা হয়নি। যেমন প্রথম অভিজ্ঞতাটা বললাম হলো ছাত্র দলের, দ্বিতীয় অভিজ্ঞতাটা বললাম ছাত্র শিবিরের। কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আওয়ামী লীগ কিন্তু অপোজিশন কাউন্ট করছে না, সে গুম করে যাচ্ছে। এই ক্রাইমটা বন্ধ হয়েছে বাংলাদেশে। এটা একটা অভূতপূর্ব জিনিস। আমাদের মতো দেশে যেখানে একটা ক্রাইম এত বিস্তৃত ছিল, সেটা জাস্ট রাতারাতি বন্ধ হয়ে গেছে। এটা ফেরত আসা এখন আমাদের জন্য ডেঞ্জারাস। কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো যে এটা ফেরত আসতে যাচ্ছে। শুধু ফেরত আসতে যাচ্ছে না, হিউম্যান রাইটস ওয়াচের মতে অলরেডি ফেরত এসেছে। আমি আপনাদেরকে টাইমলাইনটা বলি। এপ্রিলের 9 তারিখে বর্তমান সরকার সিদ্ধান্ত নেয় যে মানবাধিকার কমিশন আইনটাকে রিপিল করা হবে। রিপিল করে কি নিয়ে আসা হবে? আনা হলো আওয়ামী লীগ আমলের 2009-এর আইন। সেটাকে কিন্তু বর্তমানে কিন্তু ওটাই বলবৎ আছে। এপ্রিলের 9 তারিখে এটা হলো। ঠিক 10 তারিখে, অর্থাৎ জাস্ট একদিনের মাথায়, হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশের প্রথম জুলাই পরবর্তী গুম সংগঠিত হলো। একদিন, 24 ঘন্টাও লাগে নাই গুমটা ফেরত আসতে। ক্রাইমটা এরকমই, এটা একটা ভাইরাসের মতো। আপনি যদি দরজা খুলে দেন, সেই দরজা দিয়ে কোনো না কোনো অশরীরী আত্মা ঢুকবে, এটা আপনি আটকাতে পারবেন না। আইনগুলোর ক্ষেত্রে আপনারা শুনবেন, সামনে এটা সংসদে উত্থাপিত হবে, তখন আপনারা অনেক ধরনের জিনিস শুনবেন। আমরা দেখেছি পূর্বের অভিজ্ঞতা আমাদেরকে বলে যে আইনের মারপ্যাচ, ছোট ছোট যুক্তি, এগুলো দিয়ে বারবার করে মানুষকে কনফিউজ করা হয়। কনফিউজ না, আমি বলবো অপতথ্যই ছড়ানো হয়। সে কারণে আমি আপনাদেরকে একদম পিওর ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি। আইনে সাজা বাড়ছে কি কমছে, এই হচ্ছে কি ওই হচ্ছে, ওগুলো কিচ্ছু দেখার দরকার নেই। শুধু দুটো আইনেই চেক করবেন
যে তদন্ত ক্ষমতা কাকে দেওয়া হয়েছে। সাজা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, বিচার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, তদন্ত ক্ষমতা কার কাছে দেওয়া হয়েছে। এটা যদি ঠিক না হয়, রেস্ট অফ ইট আপনি যাই করেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি বলতে পারেন যে আমি একবার না, আমি 3বার ফাঁসি দিব প্রতিজন অপরাধীকে, ইট ডাজেন্ট ম্যাটার যদি আপনি তদন্ত ঠিকভাবে না করতে পারেন। আপনি বলতে পারেন যে তুমি সময় মতো যদি তদন্ত রিপোর্ট না দাও তাহলে আমি এই করবো সেই করবো, কোনো অসুবিধা নেই। একজন যদি মিথ্যা তদন্ত রিপোর্ট লিখতে চায়, সে এক রাতেই লিখে দিতে পারবে, ChatGPT ইউজ করে লিখে দিবে আপনাকে। অর্থাৎ একমাত্র প্রশ্ন করবেন দুটো আইনের ক্ষেত্রে, অর্থাৎ মানবাধিকার কমিশন আইন এবং গুম বিষয়ক গুম প্রতিকার আইন, দুটোর ক্ষেত্রে একমাত্র প্রশ্ন করেন তদন্তটা কে করবে। আমি বলে দিচ্ছি বর্তমান সরকারের সর্বশেষ খসড়ায় কি আছে, যেটা এখন ক্যাবিনেটে উঠবে। গুম আইনে আছে, যদি গুম হয় কেউ, তাহলে অভিযোগ নিয়ে আপনি যাবেন পুলিশের কাছে এবং পুলিশের একজন এসআই এটার তদন্ত করবে। এটা কখনোই ঘটবে না, এটা সম্ভব না। কেন? কারণ পুলিশ হলো আ ক্লাস অফ দ্য অ্যাকিউজড। যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আপনি অভিযোগ নিয়ে যাচ্ছেন, তাদেরকে দিয়ে যদি অভিযোগ তদন্ত করানোর চেষ্টা করেন, সেই তদন্ত কখনো ফলপ্রসূ হবে না। কিছুক্ষণ আগে একজন প্রসিকিউটর বলে গেল যে কি হয়, উনি বলেছে, আপনার খেয়াল করবেন, উনি বলেছে যে একজনের ব্যাচমেট হয়, একজনের চেনা হয়। এবং অলসো এই পুলিশের এসআইয়ের ক্ষেত্রে যেটা হবে, নো ডিসরেসপেক্ট টু দেম, কিন্তু যখন একজন সার্ভিং মিলিটারি সিনিয়র অফিসারকে ওনার ইন্টারোগেট করতে হবে, উনি সিম্পলি এটা পারবেন, এটা সম্ভব, এটা অবাস্তব, এটা ওনার দোষ না, সিম্পলি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অবাস্তব। অর্থাৎ গুম প্রতিকার আইনে যে পুলিশকে বলা হচ্ছে যে নিজের তদন্ত নিজে করো, এটা হলো ডিজাইন টু ফেল, এটা কখনো ঘটবে না। সেকেন্ড যে আইনটা, সেটা হলো জাতীয় মানবাধিকার কমিশন আইন। সেখানে সাফ বলে দেওয়া হচ্ছে যে যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এগেনস্টে কোনো ধরনের অভিযোগ আসে, তাহলে মানবাধিকার কমিশন নিজে অন্য সবার বিরুদ্ধে তদন্ত করতে পারলো, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে সেটা তদন্ত করতে পারবে না। সেই ক্ষমতাটা কাকে দিতে হবে জানেন? এটা আইনের অংশ। বর্তমান সরকার এই আইনটা আনছে, লেখা আছে অভিযুক্ত বাহিনীর প্রধানের কাছে একটা রিপোর্ট চাইতে পারবে। মানে এটা আমার এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই বুঝতে পারবে যে এই দুটো আইনে কি করার চেষ্টা করা হচ্ছে। অ্যাগেন আমি বলছি, সংসদে আপনারা এটা নিয়ে আলোচনা দেখবেন এবং দেখবেন যে অপতথ্য, কনফিউশন থেকে শুরু করে যা খুশি করা হবে, ছোট এটা বাড়িয়েছি, ওটা কমিয়েছি, এটা ঠিক করেছি, এই ধরনের জিনিসগুলো বলা হবে। সিম্পলি পুরোটুকু ইগনোর করেন, ইট ডাজন্ট ম্যাটার। তদন্ত ঠিক হলে অন্য সব কিছু এমনি উইল ফল ইন্টু প্লেস। তদন্ত ঠিক না হলে আপনি ওখানে সাজা বাড়ান কি, সময় কমান কি, সুপ্রিম কোর্টকে ইনভলভ করেন, ইট উইল মেক নো ডিফারেন্স। এটা মাথায় রাখেন। একদম শেষ কথা বলি, অনেক সময় ভয় পাওয়া হয় যে এই আইনগুলো ঠিক করলে কোনো কারণে সরকার বা বাহিনীগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর বিষয়ে আমি এর আগে পূর্বে বক্তব্য দিয়েছি, সো আবার রিপিট করব না, কিন্তু আমি বলতে চাই যে দুজনে একজন ক্ষতিগ্রস্ত হবে না। বর্তমানে মিরাজ শেখের এই যে কেসটা, যে সরকারকে একটা এম্বারাসিং পজিশনে ফেলেছে, যে তারা যে মুহূর্তে আইনটা বিলুপ্ত করলো তার একদিনের মাথায়, 24 ঘন্টার মাথায় একটা গুম শুরু, যেটাকে বলা হচ্ছে গুম, অভিযোগ করা হচ্ছে যে প্রথম গুম শুরু হলো এবং সেটা এখন আন্তর্জাতিক পরিসরে আলোচিত হচ্ছে। এটা সরকারের জন্য এম্বারেসিং, তাই না? এই এম্বারাসমেন্টটা তাদেরকে ফেস করতে হবে না যদি তারা একটা স্বাধীন সংস্থার দিকে পয়েন্ট করে বলতে পারে যে এই তদন্তটা ওরা করবে, আমরা যে দোষী না এটা ওরাই প্রমাণ করে দিতে পারবে। এটা সরকারের জন্য এম্বারাসিং না, এটা সরকারের জন্য একটা ঢাল। সরকারকে নিজের ঢালগুলোকে চিনতে শিখতে হবে। দ্বিতীয়ত হলো গিয়ে দুশ্চিন্তা হয় যেটা বাকি বাহিনীদের জন্য সমস্যা সৃষ্টি করবে এটা, এবং এই পয়েন্ট দিয়ে আমি শেষ করব। বাহিনীদের জন্য এটা সমস্যা সৃষ্টি করবে না। বেশিরভাগ বাহিনীর অফিসাররা বা সৈনিকরা বা ওনারা কিন্তু এগুলোতে জড়িত না, বরঞ্চ যখন এগুলো সুষ্ঠু তদন্ত না হয় তখন তাদের সাথে, অর্থাৎ নিরাপত্তা বাহিনীর মেম্বারদের সাথে জনগণের আস্থার সংকট সৃষ্টি হয়। এবং এমনও না যে সরকাররা যখন এই আইনগুলো করে, আওয়ামী লীগ আমলে দেখেন বা এমনকি তার আগের যে কেয়ারটেকার সরকারের আমলটা দেখেন, এখন কি সেই সময়ের অনেক অফিসারদেরকে টেনে আইসিটিতে নেওয়া হচ্ছে না? অর্থাৎ কি হচ্ছে, যখনই কোনো সরকার এই ধরনের প্রবলেম্যাটিক আইনগুলো করছে, আইনের ডেফিনিশনে দেখেন কিন্তু ওরা কিন্তু কোনো চেঞ্জ করছে না, ওনারা কিন্তু ওখানে লিখছে না দেখুন গুমের ডেফিনিশন এটা যদি কেউ করে তাকে আমি ইন্ডেমনিটি দিয়ে দিলাম, ওনারা কিন্তু কখনো এটা লিখেন না। অর্থাৎ বাহিনীর ওনারা কিন্তু কখনো ইন্ডেমনিটি পান না, কারণ ইন্ডেমনিটি লফুলি স্ট্যান্ড করা যায় না। ওনাদেরকে কী দেয় জানেন? এই যে তদন্তর সিস্টেমটা নষ্ট করে দিয়ে যায়। কতক্ষণ নষ্ট করে? যতক্ষণ পর্যন্ত সেই সরকারটা থাকে। রেজিম পতনের সাথে সাথে এই তদন্তগুলো সক্রিয় হয় এবং তারপরে এমনকি এখন দেখতে পাচ্ছেন গুম, ক্রসফায়ার থেকে শুরু করে সব কিছুর জন্য কিন্তু ওনাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তার মানে ওনাদেরকে রাজনীতিবিদরা নিজেদের ব্যক্তি স্বার্থে ব্যবহারের জন্য একটা সাময়িক তদন্তের ইন্ডেমনিটি দেন। এটাই কোনোভাবেই বাহিনীরা সুবিধাপ্রাপ্ত হন না, এটা একমাত্র রাজনীতিবিদরা সুবিধাপ্রাপ্ত হন, তারাও খুব বেশি হন না, কারণ আলটিমেটলি পালাতে হয়। আশা করি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আপনারা। ধন্যবাদ।